প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় 2 ঘন্টার সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে ছিলেন ডাক্তার জুবাইদা ও জাইমা রহমান। নির্বাচনের কারচুপি মেনে নেবে না 11 দলীয় নির্বাচনী ঐক্য, 253 আসনের সমঝোতার ঘোষণা, জামায়াত 179, এনসিপি 30। পোস্টাল ব্যালট নিয়ে অনিয়ম হলে ছাড় নয়, হুঁশিয়ারি ইসি সানাউল্লাহ। আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন আরও 7 জন। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন, ফৌজদারি মামলা থাকলে প্রত্যাহার করে নেবে সরকার। মার্কিন অভিবাসন নীতি বাংলাদেশের ব্যবসা উচ্চশিক্ষার পথে বাধা, মত বিশ্লেষকদের। প্রবাসী আয়ও করতে পারে নেতিবাচক প্রভাব। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি 20 জানুয়ারি, শামীম হানিফের সন্তানদের বিরুদ্ধে মামলা। এবং অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল, 2 শর্তে কাল থেকে মাঠে নামতে প্রস্তুত খেলোয়াড়রা, অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ রাতের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারের সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে সন্ধ্যা 7:30টার পর যমুনায় প্রবেশ করেন। ডক্টর ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে পরিবার নিয়ে প্রায় 2 ঘন্টা সময় কাটান তারেক রহমান। বৈঠক শেষে তারা রাত 9:15টার দিকে যমুনা ত্যাগ করেন। এর আগে লন্ডন সময়কালে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবার তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন। ষষ্ঠ দিনের শুনানিতে 104টি আপিল আবেদনের মধ্যে 60টি মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। নামঞ্জুর করা হয় 34টি আর পেন্ডিং রাখা হয় 10টি। এ নিয়ে গেল 6 দিনে 337টি আবেদন মঞ্জুর করেছে কমিশন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহরাইনের পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ার ব্যাপারে ইসি সানাউল্লাহ বলেন, অসঙ্গতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পোস্টাল ভোট লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন তন্দ্রাতারণ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ষষ্ঠ দিনের আপিল শুনানি করেছে নির্বাচন কমিশন। বরাবরের মতো 4 নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে শুনানি কার্যক্রম পরিচালনা করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। শুনানিতে বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও বাতিল হয়েছে বেশ কিছু প্রার্থীর মনোনয়নপত্র। এই যে এত লোক আসছে অধিকাংশেরই মঞ্জুর হচ্ছে, একদম সিলি ম্যাটার যেগুলো ছিল। প্রচারণা শুরু হয় নাই, কোনো প্রার্থী প্রচারণা করতেছে, সেটা আচরণবিধির লঙ্ঘন। সমস্ত প্রার্থীদের নির্বাচনী মাঠে সম অধিকার দিতে হবে, সম বিচরণের দায়িত্ব সরকারকে নিতে হবে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম 3 আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহবুবুল আলমের প্রার্থিতা স্থগিত রেখেছে ইসি। শুনানি শেষে বাহরাইনের পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যাপারে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। পোস্টাল ভোটে লাইভ ভেরিফিকেশনের কথাও জানান তিনি। কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালটের অনিয়মের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। সবাইকে অনেক ধন্যবাদ। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। দেখছিলেন তামিম মাহবুবের রিপোর্ট। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার তা প্রত্যাহার করবে। পাশাপাশি নতুন করে কোনো মামলা করা যাবে না। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের।
এরপর থেকেই জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আসছে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া পক্ষগুলো। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সকল কার্যক্রম থেকে দায়মুক্তি দিয়ে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে। অবশেষে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার তা প্রত্যাহার করার পাশাপাশি নতুন করে কোনো মামলা করা হবে না বলে জানান আইন উপদেষ্টা। অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নেবে। ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। চলতি মাসেই দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী মানবাধিকার কমিশন গঠন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। মানবাধিকার কমিশন ইনশাআল্লাহ জানুয়ারির 31 তারিখের মধ্যে গঠিত হয়ে যাবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আগামী 12 ফেব্রুয়ারিতে হচ্ছে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন। আপিল বিভাগ জানিয়েছে গেল 4 সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী হবে ভোট। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সাথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেরাম মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পাবনা 1 ও 2 আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এখন নির্বাচন স্থগিত হলে নানা জটিলতা তৈরি হবে। ফলে ইসি নির্ধারিত সীমানা অনুযায়ী ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের পক্ষে সকল বক্তব্য শুনে তারা একটি শর্ট অর্ডার দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্ধারিত নির্বাচন এটা হতে হবে। এবং আপনাদের আরেকটি বলে রাখি, কোনো পক্ষ না হওয়া সত্ত্বেও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিস তারাও এই নির্বাচনী ব্যবস্থাকে সমর্থন করেছে। মার্কিন অভিবাসন নীতি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং উচ্চশিক্ষার জন্য বড় বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রবাসী আয়ও পড়তে পারে নেতিবাচক প্রভাব। তাদের শঙ্কা, অবৈধ অভিবাসন বন্ধ না হলেও বাংলাদেশের জন্য ট্রাম্প প্রশাসনের দেখানো পথেই হাঁটতে পারে বিশ্বের অন্যান্য দেশও। মুক্তা মাহমুদের রিপোর্ট। বিশ্বের 75টি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। তালিকায় থাকা 75টি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগ বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অভিবাসন নিয়ে মার্কিন এই নীতি ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ একটা উল্লেখযোগ্য রেমিটেন্স পায়, সেই জায়গাতে একটা ঘাটতি আসতে পারে। এবং যারা প্রফেশনালি ইমিগ্রেশন নেওয়ার জন্য আবেদন করেছেন কিংবা যারা গ্রিন কার্ড নিয়ে আছেন তাদের জন্য একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। ট্রাম্পের এই নীতি অভিবাসনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখছেন এই বিশ্লেষক। বলছেন, এর ফলে অন্যান্য দেশেও অবৈধ অভিবাসন বাড়তে পারে। ফলে অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কঠোর হতে পারে সে দেশগুলো। বাংলাদেশিদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা যে কোনো মূল্যে বিভিন্ন দেশে যেতে চায়। সুতরাং সেই ক্ষেত্রে হয়তো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেন্ট্রাল এশিয়া বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে ইলিগাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে বাংলাদেশের উপরে অন্যান্য দেশের একটা বড় রকমের স্ক্রুটিনি তৈরি হবে। বাংলাদেশের জন্য মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজনৈতিক ও কূটনৈতিক সক্ষমতা বাড়ানোর তাগিদ
এই বিশ্লেষকের। বাংলাদেশ যথেষ্ট রকমের ইনভেস্টও করেনি ওয়াশিংটন পলিসি সার্কেলে, লবি বা অন্যান্য যে মেকানিজমগুলি আছে সেগুলি দিয়ে। সুতরাং সেই জায়গাতে আসলে এইখানে বাংলাদেশের সক্ষমতা যথেষ্টই সীমিত। বাংলাদেশের মানুষের মধ্যে যদি সোশ্যাল অ্যাওয়ারনেসটা তৈরি না হয়, ইলিগাল মুভমেন্ট থেকে যদি আমরা বেরিয়ে না আসি, এইখানে আসলে বড় রকমের কোনো পরিবর্তন ভবিষ্যতে আসবে না। আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে অভিবাসন ভিসা বন্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী উদ্যোগ নেবে ঢাকা। ইতিমধ্যে দূতাবাসের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল শুনানির জন্য 20 জানুয়ারি দিন নির্ধারণ করেছেন চেম্বার জজ আদালত। এর আগে গত 15 ডিসেম্বরে আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। মোট 8 যুক্তিতে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। গত 17 নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও 5 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জাজের কাছে আমরা আজকে আবেদন করেছিলাম এই আপিলটি যাতে বিশেষ ব্যবস্থায় নিষ্পত্তির জন্য একটা জরুরি ভিত্তিতে তারিখ নির্ধারণ করা হয়। আমাদের আবেদনের প্রেক্ষিতে আগামী 20 জানুয়ারি এই আপিলটি শুনানির জন্য আপিল বিভাগের ফুল কোর্টে আসবে। একদিনে দুদকের মামলা আসামি হলেন আওয়ামী লীগের প্রভাবশালী শামীম ওসমানের 2 সন্তান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের 3 সন্তান। সঠিক সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সংগঠিত মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। নন সাবমিশন মামলার আসামিরা হলেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহর অঙ্গনা, মাহবুবুল আলম হানিফের 3 সন্তান ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম, মেয়ে তানিশ আলম। এদিকে 3,26,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক আনিসুর রহমান আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব ইমতিনান ওসমান এবং জনাব লাবিবা জোহা অঙ্গনা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারায় পৃথক পৃথক 2টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মাহবুবুল আলম হানিফ, সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া 3, তার সন্তান দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের জন্য কোনো আবেদন করেননি এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির 1 দফা দাবিতে আজও রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে কর্মসূচি। সে সময় বন্ধ ছিল ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এলাকায় যান চলাচল। পরে আগামী সোমবার সায়েন্স ল্যাব মোড় ব্লকেট করে গণজামায়াত মঞ্চ তৈরির ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করা হয়। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। ঢাকার 7 কলেজকে একত্রিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির 1 দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। তীব্র যানজট দেখা দেয় মিরপুর, কাঁটাবন মোড়, নিউ মার্কেট সহ নীলক্ষেত এলাকায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সড়কে অবস্থান নিয়েছেন। সাপ লুডুর খেলা খেলতেছে, আমরা যাই আন্দোলন করি, আমাদেরকে একটা আলু
আলু বুঝ দিয়ে দেয়, যেটাকে বলে মোলা ঝুলাই দিয়ে দেয়, অমুক তারিখের মধ্যে আপনাদেরকে এটা দেওয়া হবে। কিন্তু তারপরে আলটিমেটলি আমরা আসি, সান্ত্বনা নিয়ে আসি, আইসা দেখি যে ওই তারিখের মধ্যে আমাদেরকে কোনো ওইরকম ফলাফল দেওয়া হয় না। আমরা আর আশ্বাস পেতে চাচ্ছি না, আমরা এখন ফাইনালি আজকে কালকের মধ্যে অধ্যাদেশ চাচ্ছি। জনগণের ভোগান্তি চাই না, আমরা জনগণের মুক্তি দিয়ে, আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মুক্তি দিয়ে সরকার দ্রুত অধ্যাদেশ জারি করুক। তবে সড়ক বন্ধ করে এমন কর্মসূচি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ যাত্রী ও পথচারীরা। আরে ভাই, জুলাই আগস্টে তোমাদের কয়টা স্টুডেন্ট আন্দোলন করছে দেখাও তো। হ্যাঁ, তোমরা আজকে অধিকারের জন্য করছো, তার মানুষকে হয়রানি করতেছো, এটা কি কোনো মানবিকতা হতে পারে ভাই? আমরা তো ভাই চাকরি করি, আমার এখন এই জায়গাতে কাজ, ঠিক আছে? আমি এখন কোন দিক দিয়ে যাবো বলেন? কালকে এই জায়গাতে আমি আছি পাবলিকেশনে, আমি কলেজ ভিজিট করছি, আমার 2টার পরে কলেজ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এখন ভাই এই যে রাস্তা, আমি কলেজে যাবো কেমনে বলেন? দীর্ঘ 5 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে আগামী সোমবার সায়েন্স ল্যাব মোড় ব্লকেট করে গণজামায়াত মঞ্চ তৈরির ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করা হয়। সোমবার সায়েন্স ল্যাবের এই ভূমিতে বিরাট গণজামায়াতের আয়োজন করা হবে। অধ্যাদেশের দাবি নিয়ে বিরাট গণজামায়াতের আয়োজন করা হবে এবং অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে। সবশেষে গেল বছরের ডিসেম্বরে একই দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সে সময় সরকারের পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারির কথা বলা হয়। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। ফেব্রুয়ারির 12 তারিখে অবশ্যই জাতীয় নির্বাচন হবে। ভোটের ব্যাপারে একটি গোষ্ঠী সংশয় ছড়িয়ে দিচ্ছে, এগুলো মিথ্যা প্রচারণা, আমলে নেয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মাঠ পর্যায়ে জনগণের মধ্যে ভোট নিয়ে একটা আশা আছে। ক্যাম্পেইন শুরু হলে ভোটের প্রতি আস্থা আরও বাড়বে। গণভোটে হ্যার পক্ষে প্রচার চালালে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করেছে ওইটার বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়া তার অংশগ্রহণ করার সুযোগ নেই, এটা আমরা আগেও ক্লিয়ার করেছি। নির্বাচন হবে, এটা 12ই ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। মানুষের মধ্যে আরেকটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে, যাতে করে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। এইটা হচ্ছে ওই কুটোচালেরই একটা অংশ যে আমি না থাকলে নির্বাচন হবে কিনা। এবার আইডিএলসি জনতার ভোট। হাওর বেষ্টিত অপরূপ সৌন্দর্য জেলা সুনামগঞ্জ। সৌন্দর্যের আড়ালে লুকে আছে জীবনের কঠিন বাস্তবতা। বছরের প্রায় 6 মাস কাজ আর 6 মাস বেকারত্বের চলে এখানকার জীবনচক্র। এই অঞ্চলে নেই ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান। পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও আজও নেওয়া হয়নি সঠিক পরিকল্পনা। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ জেলার ভোটার চাওয়া পাওয়ার কথা জানাচ্ছেন রিয়াজ সেজান। পাহাড় আর হাওরের সৌন্দর্য বেষ্টিত জেলা সুনামগঞ্জ। এই প্রকৃতি আর সংস্কৃতির ভূমিতেই জন্ম নিয়েছে হাসন রাজা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মতো সাধকেরা। কিন্তু অপরূপ সৌন্দর্যের আড়ালে এখানকার মানুষের জীবনের বাস্তবতা বেশ কঠিন। বছরের 6 মাস এখানকার মানুষের সময় কাটে কৃষি কাজ করে, কিন্তু ফসলের ন্যায্য দাম পান না তারা। আছে পাহাড়ি ঢলের আগাম বন্যার আতঙ্ক। অন্যদিকে বছরের বাকি 6 মাস চারিদিকে অথই পানি, হাওরের মাছ ধরেই কাটে জীবন। এখানে গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান, ফলে কর্মসংস্থান এই অঞ্চলের অন্যতম সংকট। এখানকার তরুণ ভোটাররা বলছেন, এখানে নেই উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট অবকাঠামো বেশ নাজুক, আছে প্রয়োজনীয় চিকিৎসার অভাবও। হাওরের স্বচ্ছ বালি পাথর এখানকার আরেক প্রাকৃতিক সম্পদ, কিন্তু ক্রমাগত উত্তোলন হয়ে উঠছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। পর্যটন এখানে আরেক সম্ভাবনাময় খাত হলেও এখানে নেই সরকারের কোনো দৃষ্টি। তরুণ বা প্রথম ভোটারদের এই অঞ্চলের গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। হাওর আর পাহাড়ের মেলবন্ধনের এমন দৃশ্য বাংলাদেশের আর কোনো জেলায় চোখে পড়বে না। ফলে ক্রমাগতভাবে পর্যটন শিল্প বাড়ছে সুনামগঞ্জে, কিন্তু অপরিকল্পিত পর্যটন এখানে যেমন প্রকৃতি নষ্ট করছে, তেমনি ক্রমাগত বালু আর পাথরের উত্তোলন নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। এত সব সমস্যার সমাধানের পাশাপাশি সুনামগঞ্জবাসী বলছে শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থান বাড়ানোর কথা। রিয়াজ সাজান, দেশ টিভি, সুনামগঞ্জ।
এবারে বেলামে চায়ের আড্ডায় নির্বাচন। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শহর থেকে গ্রাম, ঘর থেকে চায়ের দোকান, সবখানেই এখন নির্বাচনী আলোচনা। চায়ের কাপেই উঠছে নির্বাচনী ঝড়। প্রিয় দর্শক, বেলামে প্রেজেন্ট চায়ের আড্ডায় নির্বাচন। আজকের পর্বে কুষ্টিয়া থেকে আমি রয়েছি নাহিদ হাসান তিতাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী আলোচনা সমালোচনায় ততই সরগরম হয়ে উঠছে চায়ের আড্ডা। আজকে আমি রয়েছি কুষ্টিয়া 3 আসনে। চলুন যুক্ত হওয়া যাক সেই আড্ডায়। আসলে আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, আর চায়ের আড্ডা থেকে শুরু করে সর্বত্র কিন্তু এখন নির্বাচনী আলোচনা চলছে। কুষ্টিয়া 3 আসনের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং কোন প্রার্থীকে যোগ্য মনে করছেন আপনারা? অনেকদিন ভোট দিতে পারি নাই, দীর্ঘদিন আমরা ভোট থেকে বঞ্চিত। সবাই আমরা মনে একটা ঈদের মতো আনন্দ লাগবে 22 তারিখের পথে। তারপরে জোর দিয়েছে আমাদের প্রার্থীগুলো ভালো আছে। লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি না করতে পারে এই প্রশাসন, এই ভোটের কোনো মূল্য হবে না। যে দলই হোক, যার যে পছন্দ হোক সেটা বিষয় না, আমরা যে ভোট কেন্দ্রে সুন্দরভাবে যেতে পারবো এরকম একটা আশা করতেছি। ভোটের আগে যত অবৈধ অস্ত্র আছে, সন্ত্রাসী আছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। আর ভোটের পরিবেশ আল্লাহর মতো ভালোই আছে। দর্শক, বেলামে প্রেজেন্ট চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ব্রাহ্মণবাড়িয়ার কালীকচ্ছে চালু হয়েছে ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম আরিশা ইলেকট্রনিক্স। সাম্প্রতিক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফুর রহমান মল্লিক, আরিশা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। শোরুমটিতে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক সব পণ্য পাওয়া যাবে। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ও প্রিন্সিপাল ডক্টর রিজওয়ানা আফরোজ সরুনি। এতে প্রধান অতিথি ছিলেন 10 মিনিট স্কুলের সিইও ও প্রতিষ্ঠাতা আইমান সাদিক। সকাল থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো ক্রীড়া কমপ্লেক্সটি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে আগামী 4 থেকে 6 সেপ্টেম্বর 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ মিলন মেলা 40তম ফোবানা কনভেনশন 2026। বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডার আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনভেনশনকে সামনে রেখে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা ইপ রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কনভেনশনের বিস্তারিত কর্মসূচি ও লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয়। জানানো হয়, ফোবানা কনভেনশনের মূল লক্ষ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করা। আয়োজক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।